হাতে একদিনের বা দুদিনের ছুটি, কোথায় ঘুরতে যাবেন ভাবছেন? তাহলে ঘুরে আসতেই পারেন এই প্রাচীন শহরটাতে। হ্যাঁ, আমি বলছি মুর্শিদাবাদেরই কথা। বহু প্রাচীন ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে এই মুর্শিদাবাদ, আর এরই পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী। ভাগীরথী নদী মুর্শিদাবাদকে দুই ভাগে ভাগ করেছে, আর এই নদীর দুই ধার দিয়েই রয়েছে প্রাচীন নবাবী আমলের সব স্থাপত্য শৈলী। তাই চাইলে একদিনের জন্য বা দুদিনের জন্য উপভোগ করে আসতেই পারেন, খুব একটা মন্দ লাগবে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুচি স্টোরি। নতুন একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম, আর এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমরা যথারীতি নির্দিষ্ট সময়ে যাত্রা করে আমরা কলকাতা টু লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস করে আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদ স্টেশনে। আমাদের যেহেতু আজ একদিনের ট্যুর, সেক্ষেত্রে আমরা আজ বিকালবেলা আবার মুর্শিদাবাদ স্টেশন থেকে লালগোলা টু কলকাতা ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস ধরবো। তো আমরা এখন মুর্শিদাবাদ স্টেশন থেকে বেরিয়ে এখানে টোটো হচ্ছে বেস্ট অপশন সাইট সিনগুলো ঘোরার জন্য। তো আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, বার্গেনিং করে আমাদের পড়েছে 600 টাকা। আমরা আজ মুর্শিদাবাদ ভ্রমণের একদিনের সাইট সিনে যা দেখব সেটা হলো জাহানকোষা কামান, কাটরা মসজিদ যেটা রেল লাইনের পূর্ব দিকে রয়েছে, আর রেল লাইনের পশ্চিম দিক মানে ভাগীরথী নদীর পূর্ব পারে রয়েছে কাঠগোলা বাগান, জগৎ শেঠের বাড়ি, নসিপুর রাজবাড়ি, মির্জাফরের বংশের 1100 কবর, আর আজিমুন্নিসা বেগমের সমাধি, আর অবশ্যই হাজারদুয়ারি প্যালেস। হাতে সময় থাকলে মতিঝিলও ভালো মতন ঘুরে দেখা যায়, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় ছিল না, বিকালে ট্রেন ছিল, তাই আমরা মতিঝিল ঘুরে দেখতে পারিনি। চলুন এবার এক এক করে সব স্পটগুলো দেখে নিই। প্রথমেই আমরা দেখব জাহানকোষা কামান। এটি একটি নবাবী আমলের ঐতিহাসিক কামান। আগে এই জায়গাটার নাম ছিল তোপখানা। জাহানকোষার মানে হলো বিশ্বধ্বংসকারী। অষ্টধাতু দিয়ে তৈরি 7 টন ভারী এই কামান। এই কামান একবার ফায়ার করতে 17 কেজি গান পাউডার লাগত। টোটো চালকরা বললেন যে এই কামান নাকি বাঁশবাগানে খুব অযত্নে হেলায় ফেলায় পড়েছিল। তারপর এখন এর দায়িত্ব নিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তারাই এর রক্ষণাবেক্ষণ করেন। এখানে ঢুকতে কোনো রকম এন্ট্রি ফি লাগে না। নেক্সট আমরা এখন চলে এসেছি কাটরা মসজিদে। এটিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রক্ষণাবেক্ষণ হয়। এখানেও ঢুকতে গেলে কোনো রকম এন্ট্রি ফি লাগে না। বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ, উনারই সমাধি আছে এখানে। বাংলায় 1717 থেকে 1727 মাত্র 10 বছর শাসন করেন মুর্শিদ কুলি খাঁ। 1717 সালে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তরিত করেন। তারপরেই তার নাম অনুসারে মুকসুদাবাদ থেকে হয়ে গেছে মুর্শিদাবাদ। আগে মুর্শিদাবাদের নাম ছিল মুকসুদাবাদ। উনার বেঁচে থাকতেই এই কাটরা মসজিদ তৈরি হয়েছিল, আর তার শেষ ইচ্ছা অনুযায়ী উনাকে এখানেই সমাধিস্থ করা হয়। এখানে চাইলে আপনারা গাইড নিতে পারেন, এখানে গাইড ভাড়াও পাওয়া যায়। এই কাটরা মসজিদে সবচেয়ে দেখার মতন বিষয় হলো দুই কোণায় দুখানা বড় বড় যে টাওয়ারগুলো আছে, টাওয়ারের মধ্যে বন্দুক স্থাপনের জন্য ছোট ছোট ছিদ্রও করা রয়েছে। কাটরা মানে হলো বাজার। এই মসজিদের সামনেই একটা প্রাচীনকালে একটা বাজার ছিল, সেই থেকে এই মসজিদের নাম হয়েছে কাটরা মসজিদ। আর এই হলো কাটরা মসজিদের ভিতরের ওপরের প্রাঙ্গণ। এই প্রাঙ্গণে একসাথে 2000 জন বসে এখানে নামাজ পড়তে পারত। এই হচ্ছে কাটরা মসজিদের ভিতরের অংশ, যেখানে ছিল 5টি গোল গোল গম্বুজের মতন অংশ। তার মধ্যে 3টি 1897 ভয়াবহ ভূমিকম্পে 3টি ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়েছে। আমরা এখন চলে এসেছি কাটরা মসজিদের পিছন দিকে। আর এই মানুষের চলাচলের যে এই সিঁড়ি,
এই সিঁড়ির নিচেই রয়েছে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি। এই সিঁড়ি দিয়ে নেমে এসে এরকম পিছন দিক দিয়ে আসলেই এই সিঁড়ির নিচেই রয়েছে এই যে মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি। তার ইচ্ছা অনুযায়ী মানুষের চলাচলের যে পথ, তার নিচেই তাকে সমাধিস্থ করা হয়েছে। প্রাচীনকালে এই মসজিদের কম্পাউন্ডের মধ্যেই একটি শিব মন্দিরও তৈরি করা হয়েছিল, কিন্তু বর্তমানে বেশ কিছু বছর আগে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই শিব মন্দিরটিকে এই কাটরা মসজিদের কম্পাউন্ডের থেকে আলাদা করে দিয়েছেন। এখন আশেপাশের স্থানীয় বাসিন্দারা এই শিব মন্দিরে প্রতিনিয়ত পূজা করেন। আমরা এখন চলে এসেছি কাঠগোলা বাগান আর কাঠগোলা প্রাসাদ দেখার জন্য। এই তার বাইরের গেট। যারা ফটো তুলতে ভালোবাসেন, যারা ফটো প্রেমী, তাদের জন্য এই জায়গাটা হলো আদর্শ জায়গা। প্রচুর গাছপালা, ফুল বাগান দিয়ে ঘেরা এই জায়গা। দেখলেই মনে হবে কোথায় ছেড়ে কোথায় ফটো তুলবেন আর তুলবেন না। এই কাঠগোলা বাগানের ভিতরে দেখার জন্য প্রচুর কিছু জিনিস আছে, যেমন প্যালেসের মিউজিয়াম আছে, সুড়ঙ্গ পথ আছে, প্যালেসের পুকুর আছে, নাচমহল আছে, এমনকি পরেশনাথের জৈন মন্দির আছে, মুঘল আমলের পাথরের কাজ আছে, প্রচুর অয়েল পেন্টিং আছে, একটা গোলাপ ফুলের বাগান আছে, এমনকি ছোট একটা চিড়িয়াখানা পর্যন্ত আছে। সেই জন্য এই জায়গাটা ঘুরে দেখতে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা তো সময় লাগবেই হাতে। ওই যে চলুন টিকিট কাউন্টার, তো আমরা টিকিটটা কেটে নিই। তো এই হলো টিকিট, পার হেড 30 টাকা করে। এছাড়া এখানে গাইডের ব্যবস্থাও আছে। এটা হলো প্রাচীনকালের, এখান দিয়ে মনে হয় স্নানের জল, বা এখানে হয়তো সবাই স্নান করতে আসতেন, কিন্তু এটা এখন বন্ধ রয়েছে, এখানে ঢোকা নিষেধ রয়েছে। আর এই হচ্ছে সামনে কাঠগোলা প্যালেস। এই হচ্ছে এখানকার গোলাপ বাগান। এক একটা গোলাপ ফুলের রং আর তার সাইজ দেখার মতন ছিল। শুধু এইটুকুনিতেই সীমিত নয়, প্রায় অনেকটা অংশ জুড়েই গোলাপের বাগান এখানে রয়েছে। এই হলো কাঠগোলা বাগানের পিছনের অংশ। 19 শতকে অনেক মারোয়ারি আর জৈন সম্প্রদায় ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এখানে পাশে জিয়াগঞ্জ আর আজিমগঞ্জে বসবাস করতে শুরু করেন। এই ব্যবসার মধ্যে দিয়ে তারা প্রচুর আয় করতে শুরু করেন, আর তারা মুর্শিদাবাদে বেশ কিছু জৈন মন্দিরও তৈরি করেন। তার মধ্যে রয়েছে এই কাঠগোলা প্রাসাদ, আর তার মাঝেই রয়েছে একটি জৈন মন্দির। 1873 সালে ধনপতি সিং দুগার ও লক্ষ্মীপদ সিং দুগার এই বাগান আর প্রাসাদ তৈরি করেন। এই দেখুন পুরনো সব পালকি, যেটা কিনা ছিল আমাদের এক সময়কার যাতায়াতের মাধ্যম। আর এই হলো কাঠগোলা বাগানের মাঝে বিশাল বড় পুকুর। এই কাঠগোলা বাগান প্যালেসের ভিতরে রয়েছে মিউজিয়াম। মিউজিয়ামের নিচতলায় রয়েছে সুউচ্চ বড় বড় ঝাড়বাতি, তার সাথে রয়েছে প্রচুর বেলজিয়াম গ্লাসের কাজ করা সমস্ত জিনিসপত্র, এছাড়া আরও অনেক কিছু, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। আর দোতলায় উঠতে গেলে 20 টাকা করে আবার টিকিট আছে। কাঠগোলা বাগানের মধ্যেই প্যালেস থেকে একটু এগিয়ে এলেই এরকম বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে পার হেড 25 টাকা করে টিকিট। আর তার অপোজিট সাইডেই রয়েছে আদিনাথজির জৈন মন্দির। আদিনাথজির এই জৈন মন্দিরের মধ্যেও ফটোগ্রাফি অ্যালাউ নয়। ভিতরে রয়েছে মার্বেলের কাজ করা সূক্ষ্ম নিপুণ দারুণ সুন্দর কাজ। অনেকের মতে এখানে নাকি রাস্তার দুধারে আগে কাঠের গোলা ছিল, সেই থেকেই কাঠগোলা বাগান নামটা এসেছে। আবার কারোর মতে এখানে নাকি কাঠগোলাপের চাষ হতো, তাই এই রকম নাম। একসময় নিয়মিত এই প্রাসাদে জলসা হতো। নবাব, ইংরেজরা সবাই সামিল হতেন। এই বাগানের গোপন সুড়ঙ্গ পথ জগৎ শেঠের বাড়ির সাথে যুক্ত ছিল।
আর এই হচ্ছে কাঠগোলা বাগানের ছোট্ট চিড়িয়াখানা। এখানে প্রচুর রঙিন মাছ রয়েছে আর প্রচুর রঙিন পাখি রয়েছে, যেগুলো ছোট থেকে বড় সবাইকে আকর্ষণ করবেই করবে। পথ চলতে চলতে হঠাৎ কালুর সাথে দেখা। কালুর আবদার এখন ও বিস্কুট খাবে, তাই না পেরে আমরা এখন একটা চায়ের দোকানে ঢুকে পড়েছি ওর আবদার মেটানোর জন্য। আমরা এখন চলে এসেছি জগৎ শেঠের বাড়িতে। অবশ্য এটা এখন মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে যারা একত্র হয়েছিলেন তাদের মধ্যে জগৎ শেঠ হচ্ছেন একজন। এখানেও এন্ট্রি ফি আছে, চলুন টিকিট কেটে নিই। ওই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট হচ্ছে 30 টাকা করে পার হেড, আর 6 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না। এখানে গাইডের ব্যবস্থাও আছে, চাইলে গাইডও নেওয়া যেতে পারে। মিউজিয়ামের ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই আপনাদের মিউজিয়ামের ভেতরে দেখাতে পাচ্ছি না। এখানে মিউজিয়ামের মধ্যে রয়েছে জগৎ শেঠের ব্যবহৃত আসবাবপত্র, তার তৈরি করা মাটির তলায় সুড়ঙ্গ রয়েছে, সুড়ঙ্গের মধ্যে রয়েছে অস্ত্রাগার, গুপ্তঘর, সোনা আর রূপার মুদ্রা রয়েছে। এছাড়া পৃথিবী বিখ্যাত মসলিন শাড়ি রয়েছে, সোনা ও রূপর কাজ করা দৌরক্ষা শাড়ি রয়েছে, এমনকি প্রাকৃতিক ফসিলসও রয়েছে, আর উল্কা পাথরও দেখতে পারলাম। আর এছাড়াও রয়েছে তৎকালীন যুগের বিভিন্ন ঐতিহাসিক যা যা আরও নিদর্শন, সব কিছুই এর মধ্যে রয়েছে। জগৎ শেঠের বাড়ির মধ্যে একটি লক্ষ্মী মন্দির ও জৈন মন্দিরও আছে। এই জগৎ শেঠের বাড়ির মধ্যে রয়েছে একটি ছোট ক্যাফে। এখানে প্রয়োজনীয় কোল্ড ড্রিঙ্কস, জল, চা, কফি, বিস্কিট সমস্ত কিছুই পাওয়া যাবে। তবে এই ক্যাফের স্পেশালিটি হচ্ছে খেজুর গুড়ের কফি। দাম মাত্র 30 টাকা, আর অসাধারণ টেস্ট। সবাইকে রিকোয়েস্ট করব, যদি কেউ এখানে আসেন অবশ্যই একবার টেস্ট করে দেখবেন, দারুণ লাগবে। নেক্সট আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়ি বা দেবী সিংহের প্রাসাদে। এখানেও এন্ট্রি ফি পার হেড 20 টাকা করে। 1776 সালে দেবী সিংহ এই প্রাসাদ তৈরি করেন। দেবী সিংহ ছিলেন পানিপথের লোক, মুর্শিদাবাদে ব্যবসা বাণিজ্য করার জন্য আসেন। দেবী সিংহ ছিলেন একজন অত্যাচারী রাজা, খাজনা আদায়ের জন্য প্রজাদের ওপর খুব অত্যাচার করতেন। এখানেও মিউজিয়াম রয়েছে, মিউজিয়ামের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। রাস্তায় যেতে যেতে রাস্তার ধারে এখন পড়ল জাফরাগঞ্জ প্যালেস, যা হলো নবাব সৈয়দ মোহাম্মদ জাফর আলী খান বা মির্জাফরের বাড়ি। পলাশির যুদ্ধের পর সিরাজদৌল্লা যখন ধরা পড়লেন তখন তাকে এনে এখানেই বন্দি করা হয়েছিল, আর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এটিই হলো সেই জাফরাগঞ্জ প্যালেসের ধ্বংসাবশেষ, আর এটিকে বলা হয় নেমক হারাম দরওয়াজা। বর্তমানে এটির ভিতরে প্রাইভেট প্রপার্টি, ভিতরে যাওয়া নিষেধ রয়েছে। ভিতরে একটি মদিনা রয়েছে। এখন আমরা চলে এসেছি মির্জাফর আর তার বংশের 1100 কবরের সমাধিস্থলে। এখানকার এন্ট্রি ফি 10 টাকা করে পার হেড। এই স্থানে মির্জাফর আর তার পরবর্তী যারা যারা নবাব হয়েছিলেন তাদের কবর রয়েছে। এই স্থানে যেমন রয়েছে মির্জাফরের কবর, তেমনি ভাগীরথী নদীর পশ্চিম পারে রয়েছে সিরাজদৌল্লার সমাধি। কবরস্থান এতটাই পুরনো যে কিছু কিছু কবরের ওপর থেকে তো তার খোদাই করা যে স্মৃতিফলকের যে নাম সব কিছুই দেখলাম উঠে গেছে। তবে এই কবরস্থান এখনও জীবিত। জীবিত এই কারণেই বললাম, মানে নবাব বা নবাবের যে পরবর্তী যে জেনারেশন রয়েছে তাদের পরবর্তী কেউ মৃত্যু হলে তাদেরকে এখনও এই জায়গাতে এখানে এনেই কবরস্থ করা হয়। অনেক বড় জায়গা নিয়ে এই কবরস্থল তৈরি। অনেক পুরনো, কত দিন ধরে, কত বছর ধরে যে এইরকমভাবে
রয়েছে। আর এক একটা কবরের তো দেখলাম খুবই জরাজীর্ণ অবস্থা, অনেকেরই স্মৃতিসৌধ সব কিছু ভেঙে গেছে। আর সব কবরের মধ্যে এই যে ফুল দিয়ে সাজানো যে কবর, এটিই হলো মির্জাফরের কবর। আমরা এখন চলে এসেছি আজিমুন্নিসা বেগম সমাধিস্থলে। আজিমুন্নিসা বেগম ছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর মেয়ে আর নবাব সুজাউদ্দিন খানের স্ত্রী। 1734 সালে তিনি এখানে একটি মসজিদ তৈরি করেছিলেন। পাশে ভাগীরথী নদী বয়ে গিয়েছে, সেই ভাগীরথী নদীর জলের তোড়ের ভাঙনে সেই মসজিদের প্রায় একাংশই এখানে ভেঙে তলিয়ে গিয়েছে। আজিমুন্নিসা বেগমের নাকি কোনো বিরল অসুখে তিনি অসুস্থ ছিলেন। তার চিকিৎসার জন্য তিনি ছোট ছোট শিশুদের কলিজা খেতেন, এই জন্যই তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। বাবার মতন তাকেও মানুষের যে চলাচলের পথ, মানে এখানকার যে সিঁড়ি, তার তলাতেই তাকে সমাধিস্থ করা হয়েছে। এই যে তার সমাধি, আর ওপর দিয়ে চলে গেছে মানুষের চলাচলের সিঁড়ি। কিন্তু ইতিহাস বলে তিনি নাকি পরম ধার্মিক আর দান ধ্যানকারী মহিলা ছিলেন। তো বেলা গড়িয়ে এখন বেশ অনেকটাই দুপুর হয়েছে। আমরা দুপুরবেলার লাঞ্চ সারার জন্য একটি রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, কারণ একটু এনার্জি সঞ্চয় করতে হবে, এখনও মুর্শিদাবাদের মেন আকর্ষণ বাকি রয়েছে। লাঞ্চ শেষ করে নিয়ে আমরা এখন যাচ্ছি মুর্শিদাবাদের মেন আকর্ষণের দিকে, যেটা হলো হাজারদুয়ারি প্যালেস। এরকম পথে যেতে যেতে ছোট ছোট অনেক দোকানের অপশান আছে, আর এখানে ঘোড়ায় টাঙা গাড়িও আছে, চাইলে সেটাও উপভোগ করে নিতে পারেন। হাজারদুয়ারি প্যালেসের পাশ দিয়েই বয়ে চলেছে ভাগীরথী নদী, যেই নদী মুর্শিদাবাদকে দুই ভাগে ভাগ করেছে। তো আমরা হাজারদুয়ারি প্যালেসের টিকিট কেটে নিয়েছি, পার হেড 25 টাকা করে টিকিট। তো আমরা ঢুকেছি হাজারদুয়ারি প্যালেসের পিছন দিকের গেট দিয়ে। তো এই হচ্ছে হাজারদুয়ারি প্যালেসের ব্যাক পোর্শন। এই হাজারদুয়ারি প্যালেসে হয়তো 1000খানা দরজা আছে, গুনে দেখতে পারিনি, তবে এই 1000খানা দরজা থাকলেও তার মধ্যে ম্যাক্সিমাম দরজাই কিন্তু নকল। বেশিরভাগ লোক মনে করেন সিরাজদৌল্লা হয়তো এই প্রাসাদেই থাকতেন, এটা হয়তো সিরাজদৌল্লারই প্রাসাদ, কিন্তু এটা সত্যি নয়। পলাশির যুদ্ধে 1757 সালে সিরাজদৌল্লা মারা যান, আর 1829 সালে বাংলার গভর্নর লর্ড উইলিয়াম ক্যাভেন্ডিশ ও আরও অন্যান্য ব্যক্তিদের উপস্থিতিতে নবাব আজিম হুমায়ুন শাহ এই প্রাসাদের কাজ শুরু করেন, আর 1837 সালে এই প্রাসাদের কাজ শেষ হয়। এই প্রাসাদ তৈরি করতে তখনকার দিনে খরচ হয়েছিল 18 লক্ষ টাকা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখন বর্তমানে এই প্রাসাদের দেখভাল করেন, আর বর্তমানে এটি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। মিউজিয়াম ঘুরে দেখতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, কারণ এতটাই বড়। মিউজিয়ামে তৎকালীন যুগের নানান ঐতিহাসিক সব জিনিসপত্র রয়েছে, ব্যবহৃত সব জিনিসপত্র রয়েছে, এমনকি অস্ত্রশস্ত্রও রয়েছে প্রচুর। মিউজিয়ামের মধ্যে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নয়, আর জলের বোতলও অ্যালাউ নয়। প্রতি সপ্তাহে শুক্রবার করে এই হাজারদুয়ারি প্যালেস বন্ধ থাকে। হাজারদুয়ারি প্যালেসের উল্টো দিকেই রয়েছে সাদা বড় নিজামত ইমামবাড়া। এই নিজামত ইমামবাড়া তৈরি করেছিলেন নবাব হুমায়ুন শাহের পুত্র, বাংলার শেষ নবাব সৈয়দ মনসুর আলী খাঁ। এই ইমামবাড়া তৈরি করতে তখনকার দিনে খরচ হয়েছিল 7 লক্ষ টাকা। এই হাজারদুয়ারি প্যালেস চত্বরে দেখার জন্য বেশ কিছু নিদর্শন আছে। এখানে একটি কামান আছে, এই কামানটির নাম হলো বাচ্চা ওয়াইতো। এই কামানটির 3টে চেম্বার আছে। এই কামানটি একবার ফায়ার করতে প্রায় 1800 গান পাউডারের দরকার পড়ত। শোনা যায় মাত্র একবারই এই কামানটি ফায়ার হয়েছিল, আর 10 মাইল দূর অবধি এর আওয়াজ শোনা গিয়েছিল। এর আওয়াজ এতটাই তীব্র ছিল যে আশেপাশের বেশ কিছু গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যায়। এই জন্যই এর নাম হয়েছে বাচ্চা ওয়াইতো। এখানে একটি সাদা মদিনা আছে, এটি নবাব সিরাজদৌল্লা তৈরি করেছিলেন। এখানে মক্কা থেকে আনা পবিত্র মাটি আছে, যাতে দরিদ্র মুসলিমরা এই মাটির স্পর্শ পায়, তাই তিনি এই ব্যবস্থা করেছিলেন। এছাড়াও এর পাশে তিনি একটি হলুদ রঙের জনক মসজিদও তৈরি করেছেন। মুর্শিদাবাদের অন্যান্য ট্যুরিস্ট স্পটের তুলনায় এই হাজারদুয়ারি চত্বরেই হচ্ছে ম্যাক্সিমাম ট্যুরিস্টদের ভিড়। তো পড়ন্ত বিকালে এই হচ্ছে হাজারদুয়ারির চিত্র। আপনারা চাইলে মুর্শিদাবাদ একদিন থেকে নেক্সট দিন ভাগীরথীর পশ্চিম পারে যে আরও ঐতিহাসিক জায়গাগুলো আছে সেগুলোও দেখে নিতে পারেন। তো আমরা এখন ফেরার পথে ট্রিপোলিয়া গেট ক্রস করছি। তো আমরা চলে আসলাম এখন মুর্শিদাবাদ স্টেশনে, আবার বিকালে ট্রেন ধরবো বলে।
তো এই ছিল আমাদের আজকের একদিনের মুর্শিদাবাদ ভ্রমণ। তো সবার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।